আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। যারা চ্যানেলে নতুন এসেছো ক্লাস করতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিচে সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য বেল আইকনটাতেও ট্যাপ করে রাখো। তো আমরা পড়ছিলাম ক্রোমোজোমের রাসায়নিক গঠন আর নিউক্লিক অ্যাসিড। তো আজকে আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুই রকম, একটা হচ্ছে ডিএনএ আর একটা আরএনএ। আজকে আমরা ডিএনএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তার সম্পর্কে বিস্তারিত পড়ব। তো এর কিছু পড়া অলরেডি আমরা আগের ক্লাসে পড়ে ফেলেছি, বিকজ আমরা যে নিউক্লিক অ্যাসিড পড়েছি, যাকে মাস্টার মলিকিউল বলা হয়, হ্যাঁ, ডিএনএ এবং আরএনএ দুইজনকে মাস্টার মলিকিউল বলা হয়। তো তাদের যে গঠন, নিউক্লিওটাইড চেইন, সেটা সম্পর্কে আমরা অলরেডি জানি। অর্থাৎ আমাদের পড়া কিন্তু অনেক কমে গেছে অলরেডি। বাকি জিনিসপত্র এবং বইয়ে কিছু ইনফরমেটিভ কথাবার্তা আছে, এগুলো একটু আমরা বুঝবার চেষ্টা করব। বই থেকে শুধু মুখস্থ করলে মনে থাকবে না, বাট তোমাকে আমি যদি একটু ভেঙে বলি জিনিসটা, দেখবে তুমি অনেক দিন কথাগুলো মনে রাখতে পারছো। তো ডিএনএ যে আছে, প্রথমেই খেয়াল করো ডিএনএ এর ব্যাপারে বলা হয়েছে রবার্ট ফুয়েলগেন, তিনি ফুয়েলগেন পদ্ধতি আবিষ্কার করেছেন। তো এটাকে ফ্লুজেন পদ্ধতি অনেকে বলে। এই পদ্ধতিটা আসলে কি? এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতি দিয়ে কোষের মধ্যে ডিএনএ কে খুঁজে বের করা যায়। যে কোষের নিউক্লিয়াসের ভিতর যে ডিএনএ আছে, সেই ডিএনএ কে খুঁজে বের করা যায় এই টেকনিক দিয়ে। তো এই টেকনিকে আসলে হয়টা কি? তো তার আগে আমি তোমাদের বলবো কি হয়, তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করো। ডিএনএ অণুটাকে কল্পনা করো, গত ক্লাসে বলা হয়েছে ডিএনএ অণুর মধ্যে এমন কি আছে, ডিএনএ অণুর মধ্যে এমন কি আছে যেটা অন্য কোথাও নাই। সাপোজ আরএনএ বা প্রোটিন বা শর্করা, লিপিড এদের মধ্যে নাই, বাট ডিএনএ অণুর মধ্যে আছে। বলতো কি জিনিসটা সেটা? যে ডিএনএ এর মধ্যে এমন কি আছে যেটা অন্য কোথাও নাই? তো অ্যান্সারটা কিন্তু ডিএনএ এর নামের মধ্যেই লুকায় আছে। দেখো, ডিএনএ এর নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা জানি ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। ডিঅক্সি রাইবোজ সুগার মানে হচ্ছে রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না, এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। এখন এই যে রবার্ট ফুয়েলগেন এমন একটা পদ্ধতি বের করেছেন বিভিন্ন রকম বিকারক দিয়ে, এই বিকারকগুলো গিয়ে রিয়াকশন করে ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে, এবং যখন ওই বিকারকগুলো ডিঅক্সি রাইবোজের সাথে বিক্রিয়া করে, তখন সেখানে লাল রঙের, অনেকটা লাল গোলাপি রঙের বা পার্পল কালারের স্টেইন দেখা যায়। হ্যাঁ, পার্পল হয়ে যায় আর কি এলাকাটা। তো আমরা এটা দেখে বুঝতে পারি যে ওইখানে ডিএনএ আছে। কারণ দেখো, ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার আছে, আর সেই রাইবোজ সুগারের সাথে এই বিকারকগুলা রিয়াকশন করে এবং করলে লাল রঙের স্টেইন দেখা যায়। এটাকে বলা হয় ফুয়েলগ্যান পদ্ধতি। এটা দিয়ে কোষের মধ্যে কোথায় ডিএনএ আছে সেটা খুঁজে বের করা যায়। দেখো, আরএনএ কিন্তু এখানে বিক্রিয়া করবে না, কারণ আরএনএ এর মধ্যে কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার নেই, আরএনএ তে আছে রাইবোজ সুগার। তো আরএনএ এর মধ্যে এই বিকারকগুলো দিলে রঙের পরিবর্তন হবে না, বা ডিএনএ এর বেলায় হবে। এরপরে দেখো, এইভাবে আমরা বুঝতে পারলাম যে কোষের মধ্যে কোথায় ডিএনএ আছে খুঁজে বের করা যায়। এবার আসছে ডিএনএ এর গঠনটা কেমন সেটা নিয়ে আলাপ আলোচনা। তো ডিএনএ এর গঠন কেমন সেটা বুঝবার জন্য একটা ইনভেস্টিগেশন করা হয়েছে ডিএনএ এর উপর, সেটা হচ্ছে ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি। অর্থাৎ ডিএনএ অণু তো আমরা এখন খুঁজে বের করতে পারি যে ফুয়েলজেন পদ্ধতির মাধ্যমে। এবার ডিএনএ এর মধ্যে আমরা এক্স রে যেটা আছে সেটাকে ছুঁড়ে মারবো, মানে এক্স রঞ্জন রশ্মি ছুঁড়ে মারবো। রঞ্জন রশ্মি ছুঁড়ে মারলে ডিএনএ এর মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলোতে ধাক্কা খাবে এক্স রে, এবং ধাক্কা খেয়ে খেয়ে সেখানে অপবর্তন হবে। তোমরা ফিজিক্সের সামনে পড়বা, সেকেন্ড পেপারে আছে সম্ভবত সপ্তম অধ্যায়ে, অপবর্তন, ডিফ্রাকশন। তো যখন এক্স রে গিয়ে ডিএনএ অণুতে আঘাত করতেছে, তখন ওখানে অপবর্তন হয়, এবং সেই অপবর্তনের রেখাগুলো বিশ্লেষণ করে ডিএনএ এর একটা 3D কাঠামো আমরা চিন্তা করতে পারি। তো উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন যখন ডিএনএ এর মধ্যে এক্স রে ছুঁড়ে মারলেন, তখন তারা আহ, ওই ডিএনএ এর 3D মডেল থেকে বুঝতে পারলেন যে ডিএনএ তে এরকম প্যাচ থাকে। খেয়াল করো একটু, ডিএনএ তে এরকম প্যাচ থাকে, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা প্যাচ, ডিএনএ এর প্যাচ।
ঠিক আছে। তো এই প্যাচগুলোকে তারা যেহেতু 3D মডেলে নিয়ে আসছেন, এই 3D মডেলে তারা বেশ কিছু ইনফরমেশন পেলেন। যেমন তারা বুঝতে পারলেন এক একটা প্যাচের যে দৈর্ঘ্য, হ্যাঁ, এক একটা প্যাচের দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রং আশা করি তোমরা বোঝো। অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10^10। তারপরে দেখো এই প্যাচগুলোর যে ব্যাস, দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্যাচের ব্যাস, তাই না? প্যাচের ব্যাস, এই ব্যাস তারা পেলেন হচ্ছে 20 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো, 3D মডেল যদিও মোটামুটি ডেভেলপ করে ফেলছে, বিভিন্ন ইনফরমেশন সেখান থেকে পাচ্ছে যে প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং আর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রং। তো এই ইনফরমেশনগুলো তারা পেলেন সেখান থেকে। এছাড়াও হুম এই ইনফরমেশনগুলো তারা পেলেন। তো এই জিনিসগুলোকে তারা রিসার্চ পেপারে পাবলিশ করলেন যে আমি ডিএনএ তে এক্সরে ছুঁড়ে মেরে এই ইনফরমেশনগুলো পেয়েছি, এবং আরো এডিশনাল কিছু ইনফরমেশন সেখানে ছিল। সেই ইনফরমেশনগুলোকে রিসার্চ করে ওয়াটসন এবং ক্রিক, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল প্রপোজ করলেন। এই যে মডেলটা দেখতে পারতেছে এটাকে বলা হয় ডাবল হেলিক্স। কারণ দেখো এখানে দুইটা হেলিকল আছে, অর্থাৎ দুইটা সিঁড়ি আছে। দেখো এই যে একটা পেঁচিয়ে যাচ্ছে, পাশে আরেকটা আছে, তো দুইটা হেলিক্স মিলে হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে। তো ডাবল হেলিক্স মডেলে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে এক একটা প্যাচ। এখন একটা প্যাচে আসলে কি থাকে আমরা জানি, একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। প্যাচের ভিতরে আমরা কি পাবো? প্যাচের মধ্যে আমরা দুইটা সুতা পাচ্ছি। একটা সুতা মনে করো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে আছে, আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে থাকবে। এখন 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন কি জিনিস, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন কি জিনিস, আমরা গত ক্লাসে সেটা শিখে ফেলেছি। তো খেয়াল করো, এবার প্যাচের ভিতরে কি আছে? প্যাচের ভিতরে আছে বেস পেয়ার। বেস পেয়ার মানে কি? মনে করো এই অ্যাডেনিন হচ্ছে একটা বেস, এর বিপরীতে আছে থাইমিন, দুইজন হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হলো, তাহলে এই গঠনটাকে আমরা বলবো হচ্ছে একটা বেস পেয়ার। অ্যাডেনিন একটা নাইট্রোজেনাস বেস, থাইমিন একটা নাইট্রোজেনাস বেস, দুইজন যুক্ত হলে বেস পেয়ার। এরকম বেস পেয়ার তোমার একটা প্যাচের মধ্যে থাকবে হচ্ছে 10টি বেস পেয়ার থাকবে। হ্যাঁ, দেখো এখান থেকে শুরু করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, এরকম 10টা বেস পেয়ার থাকবে। 10টা বেস পেয়ার মানে হচ্ছে বেজ আছে কয়টা? বেজ আছে তাহলে 20টা। এগুলো এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, যে ডিএনএ প্যাচের দৈর্ঘ্য কত, ব্যাস কত, বেস পেয়ার কয়টি আছে? 10টি। বেজ কয়টি আছে? 20টি। এছাড়াও নতুন বই একটা ইনফরমেশন অ্যাড করছে যেখানে দুইটা খাঁজ থাকে, যে দেখো একটা হচ্ছে গভীর খাঁজ, এই দেখো ভিতরে ঢুকে গেছে, এটা গভীর খাঁজ, আর এটা থাকে হচ্ছে অগভীর খাঁজ। খাঁজ হয়েছে না এরকম হেলিক্স হওয়ার সময়, এটা হচ্ছে গভীর খাঁজ, এটা অগভীর খাঁজ। ধরা হয় যে গভীর খাঁজের দৈর্ঘ্য হচ্ছে 22 অ্যাংস্ট্রম আর অগভীর খাঁজ হচ্ছে 12 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো তো? মানে একটা লেন্থের মধ্যে, লেন্থ টোটাল 34 অ্যাংস্ট্রম না, সেই লেন্থের সাইড দিয়ে যদি তুমি দেখো, দেখবে একটা গভীর খাঁজ আছে আর একটা ছোট্ট একটা খাঁজ আছে। এটাকে বলা হচ্ছে বড় খাঁজ বা গভীর খাঁজ, মেজর গ্রুভ 22 অ্যাংস্ট্রম, আর একটা আছে মাইনর গ্রুভ বা অগভীর খাঁজ, সেটা হচ্ছে 12 অ্যাংস্ট্রম। এই জিনিসগুলো কিন্তু আমরা ডিএনএ এর মধ্যে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখো আরেকটা রুলস আছে, তাহলে আমরা কয়টা জিনিস শিখছি? এটা, 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 শেষে হচ্ছে সারগাফস রুল। সারগাফস রুলে কি বলা হচ্ছে? আমরা যেহেতু জানি যে অ্যাডেনিন যুক্ত হবে থাইমিনের সাথে, গুয়ানিন যুক্ত হবে সাইটোসিনের সাথে, গুয়ানিন কিন্তু কখনো থাইমিনের সাথে যুক্ত হবে না, বা গুয়ানিন কখনো অ্যাডেনিনের সাথে যুক্ত হবে না। এগুলো কিন্তু ফিক্স, যে তুই অ্যাডেনিন, তোকে থাইমিনের সাথেই সংসার তৈরি করতে হবে, তুই গুয়ানিন, তোকে সাইটোসিনের সাথেই সংসার তৈরি করতে হবে, অন্য কারো কাছে সাথে তুই যুক্ত হতে পারবি না। তার মানে কি? তার মানে অ্যাডেনিন সংখ্যা কি হবে? অলওয়েজ ইকুয়ালস থাইমিন সংখ্যা, কারণ অ্যাডেনিনকে তো থাইমিনের সাথেই যুক্ত হতে হবে। তাহলে যদি একটা প্যাচের মধ্যে 5টা অ্যাডেনিন থাকে, থাইমিনও থাকবে কয়টা? 5টা। আবার দেখো গুয়ানিন সংখ্যা,
এটাকে অবশ্যই সাইটোসিন সংখ্যার সমান হতে হবে, কারণ গুয়ানিন তো সাইটোসিন ছাড়া অন্য কারোর সাথে যুক্ত হতে পারবে না। তার মানে একটা প্যাচে যদি 5টা গুয়ানিন থাকে, সাইটোসিনও 5টাই থাকবে, এর চেয়ে বেশিও থাকবে না, কমও থাকবে না। তো এই হচ্ছে আর কি ডিএনএর গঠন সম্পর্কে বিস্তারিত। তো ডিএনএর গঠনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা পরীক্ষায় আসে, ডাবল হেলিক্স মডেল কে প্রণয়ন করেছেন? অ্যান্সার হচ্ছে ওয়াটসন ও ক্রিক নামে দুইজন বিজ্ঞানী, এবং তারা এটা আবিষ্কারের জন্য 1963 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তারা তাদের এই মডেল ডেভেলপ করার জন্য উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের যে ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি পরীক্ষা ছিল সেটার সাহায্য নিয়েছেন। ওকে, তো ডিএনএ এর ব্যাপারে আর কি বলা আছে? ডিএনএ কে বলা হচ্ছে জীবনের আণবিক ভিত্তি, কারণ এই ডিএনএ অণু থেকেই কিন্তু তোমার বৈশিষ্ট্য, জৈবিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে। এরপরে হচ্ছে ডিএনএ এর ব্যাপারে এখানে বলা আছে যেগুলো বলছে সেগুলোই। ডিএনএ এর আণবিক ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। আর ডিএনএ এর কাজ আমাদের বইয়ের 46 পৃষ্ঠার নিচের দিকে ডিএনএ এর কাজ বলেছে। তোমরা এগুলো এমনিতেই বুঝতে পারো যে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, বৈশিষ্ট্য ধারণ করে, যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। আরেকটা পয়েন্ট এখানে, ডিএনএ জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে, এবং বলা হয় জীবকেশের জৈবিক সংকেত প্রেরক। জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। এটা পরীক্ষায় আসতে পারে, অনেকে ভুল করে ফেলবা যে জৈবিক সংকেত প্রেরককে ডিএনএ, কিন্তু এটা কিন্তু আরএনএ বা প্রোটিন না। জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ, বই এটা লেখা আছে, পরীক্ষা আসলে কিন্তু এটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, আর ডিএনএ কে মাস্টার মলিকুল বলা হয়। মাস্টার মলিকুল আসলে ডিএনএ এবং আরএনএ দুইজনকেই বলে, বাট যদি অপশনে দুইটাই থাকে সেক্ষেত্রে শুধু ডিএনএ দাগাবা। ওকে, আর হচ্ছে আর তো এখানে বলার মতো কিছু নেই, এই ইতিহাসগুলাই ছিল। আশা করি বুঝতে পারছো, সংক্ষেপে ডিএনএ ক্লাসটা হয়ে গেল আমাদের। কারণ ডিএনএ এর যে রাসায়নিক গঠনটা সেটা আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠনের সাথে শিখে ফেলেছি, তো ওটা নিয়ে আর চাপ নিতে হবে না। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।